শিক্ষার্থীরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, বিশেষ করে তাদের জন্য আজকে সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য আমরা প্রমাণ করব, যেটি এইবারে এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা অবশ্যই প্রচুর বাড়িতে প্র্যাকটিস করবে। তো প্রশ্নটি হলো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে বৃত্তচাপটা আসলে কি, বৃত্তচাপটা কি, কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা, কাকে বলা হয়। এটা একটা বিন্দু, এটা আরও একটা বিন্দু। একটা বিন্দু আরেকটা বিন্দুকে শর্ত সাপেক্ষে তার চতুর্দিকে ঘুরিয়ে আসলে একটা বৃত্ত তৈরি হয়, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আর এই পুরোটাকে বলা হয় বৃত্তের পরিধি বলা হয়। তো এখানে ওই বৃত্তের পরিধিটাই হলো বৃত্তের চাপ। যদি এখানে বৃত্তচাপ দুটো থাকে, দেখো এখানে বৃত্তচাপ দুটা, আচ্ছা, নিচে একটা বৃত্তচাপ আর উপরে আরও একটা বৃত্তচাপ। এই ছোট বৃত্তচাপ যেটা, সেই বৃত্তচাপটার নাম হলো উপচাপ। আমি আবার বলছি, উপচাপ। যে ছোট বৃত্তচাপটা, সেই বৃত্তচাপটার নাম হলো উপচাপ। আর যে বড় বৃত্তচাপ, সেই বৃত্তচাপটার নাম হলো কি, অধিচাপ আর উপচাপ। এটা পুরোটা একটা বৃত্ত ছিল, পুরোটা বৃত্ত। আর এটাকে বলা হয় বৃত্তের পরিধিটাকেই বলা হয় বৃত্তচাপ বলা হয়। আমি এখানে দুটো বৃত্তচাপ দিলাম, উপরে একটা চাপ আর নিচে একটা চাপ। এটা বড় চাপের নাম হলো অধিচাপ, আর বৃত্তের ছোট চাপের নাম হলো কি, অধিচাপ আর উপচাপ। এখানে একটা এমসিকিউ পরীক্ষা এসে থাকে যে উপচাপে অন্তর্লিখিত কোণ, এই কোণটা দেখো সবসময়, কিন্তু স্থূলকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। প্রচুর এমসিকিউ এসে থাকে যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কোন কোণ, মানে কত ডিগ্রি, সেটার উত্তর হবে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ হবে। আর অধিচাপে তোমরা যেখানেই কোণটা আঁকো না কেন, সবসময় 90 ডিগ্রি থেকে কোণটা কী হবে, সবসময় ছোট হবে। অর্থাৎ অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আবার বলছি, অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো কি, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে এখানে 90 থেকে কম হবে, 70 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, এক কথা 90 ডিগ্রি থেকে কম হলেই হবে। পরীক্ষা অনেক সময় সূক্ষ্মকোণ দিয়ে এসে থাকে, অথবা কখনো কোণটা নির্দিষ্ট করে দেওয়া থাকে। তোমরা শুধু মনে রাখবে, উপচাপে অন্তর্লিখিত কোণ, এই কোণটা সেটা হলো স্থূলকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। আর অধিচাপে অন্তর্লিখিত কোণটা সবসময় 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। এই হলো অধিচাপ আর উপচাপ। এখন আমরা এখানে আরেকটা বিষয় বুঝবো আজকে, যে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা। দেখো, এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র আমি আরও একবার পুরোটা রিভিউ করে দিচ্ছি। এটা একটা বৃত্তের কেন্দ্র, এই পুরোটাকে বলা হয় বৃত্তের পরিধি, বা বৃত্তের পরিধির অংশটাকে বলা হয় চাপ বলা হয়। এখানে বৃত্তের চাপ হলো দুটা, দেখো নিচের চাপটা ছোট একটা চাপ, এটা ছোট চাপ, উপরেরটা কি, বড় চাপ। এই ছোট চাপটার নাম হলো উপচাপ, আর বৃত্তের বড় চাপটার নাম হলো কি, অধিচাপ। ছোট চাপের মধ্যে অন্তর্লিখিত কোণ সবসময় কী হবে, স্থূলকোণ হবে। এই কোণ সবসময় স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হয়। আর অধিচাপে অন্তর্লিখিত কোণ সবসময় 90 অপেক্ষা ছোট হবে। তোমরা এটা মাথায় রাখবে, প্রত্যেক বছর এমসিকিউতে এসে থাকে যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ না স্থূলকোণ, অবশ্যই হবে কি, স্থূলকোণ। আর অধিচাপে অন্তর্লিখিত কোণটা সবসময় কী হবে, সূক্ষ্মকোণ হয়ে থাকবে। এখন এখানে আমরা জানবো যেটা, সেটা হলো কি, যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ জিনিসটা কী, মানে কোনটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ আর কোনটাকে বলা হয় কি, বৃত্তস্থ কোণ। আচ্ছা, আমি একবারে পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা একটা নির্দিষ্ট চাপ ধরবো, একটা নির্দিষ্ট চাপে দেখো এখানে একটা ত্রিভুজ এ বি সি, দেখো এ বি সি, এই বিসি একটা চাপ, আমরা এটা বৃত্তের কেন্দ্র, ও বিসি একটা চাপ। এই বিসি চাপের কথা যদি বলি আমরা, বিসি চাপের উপর দণ্ডায়মান যে এই কোণটা, কেন্দ্রের মধ্যে যে কোণটা থাকবে, সেই কোণটার নাম হবে কী হবে, এই কোণটার নাম হবে কেন্দ্রস্থ কোণ।
বৃত্তের কেন্দ্রে যেটা হবে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কেন্দ্রে যেটা থাকবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির সাথে যেটা থাকবে সেটাকে বলা কি বৃত্তস্থ কোণ। এই কোণটার নাম হলো কি বৃত্তস্থ কোণ। আমি আবার বলছি যে একই চাপের উপর এখানে বিসি চাপের উপর দণ্ডায়মান এই কোণটাকে কেন্দ্রের মধ্যে যে কোণটা সেই কোণটার নাম হবে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির সাথে যে কোণটা সেটা হবে বৃত্তস্থ কোণ। কেন্দ্রে যে কোণটা হবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির সাথে যে কোণটা সেটা হবে কি বৃত্তস্থ কোণ। এই কোণ দুইটার সম্পর্ক সবসময় একই থাকে। কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। আবার বলছি, কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যদি 100 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ কত হবে 50 ডিগ্রি হবে। আর বৃত্তস্থ কোণ যদি 50 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ কত হবে 100 ডিগ্রি হবে। এদের মধ্যে সম্পর্কটা সবসময় দ্বিগুণ আর অর্ধেক। কেন্দ্রস্থ কোণটা বড় থাকে, তার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যা থাকবে তার ডবল হবে কেন্দ্রস্থ কোণ। এখন এটি আমাদের প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কোণটা যদি এখানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে 30 হবে। অর্থাৎ এই বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। এটা আমাদের প্রমাণ করব, এটা আজকে আমাদের প্রশ্ন। তো আমরা শুরু করি প্রমাণ। খুবই সহজ প্রমাণ। পরীক্ষায় এইবার এসএসসি পরীক্ষার সম্ভাবনা 99% বলা যায়। তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে। আমি একবারে সহজ করে বুঝে দেওয়া ট্রাই করতেছি। আচ্ছা, আমাদের এখানে একটা এ বিন্দু নিব, আমরা এখানে একটা এ বিন্দু নিব, এখানে নেব বি বিন্দু, এখানে আমরা সি বিন্দু নেব। তো আমরা ধরে নেব যে বিসি চাপ, আমরা চাপটা ধরবো বিসি চাপে। এটা হবে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এইটা হবে আমাদের কত, এই কোণটা হবে আমাদের বৃত্তস্থ কোণ। আচ্ছা, বিসি চাপের উপর দণ্ডায়মান এই যে বিওসি কোণ, এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি এই কোণটা হবে কি বৃত্তস্থ কোণ। আবার বলছে এ বিসি বৃত্তে কোণ বিওসি এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ, আর কোণ বিএসি এই কোণটা হবে কি বৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ বিওসি সমান 2 গুণন কোণ বিএসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, কোণ বিওসি বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ, এর দ্বিগুণের সমান হবে 2 এর মানে কোণ বিওসি, আর কোণ বিএসি এর দ্বিগুণের সমান হবে। অর্থাৎ এই বিএসি কোণের দ্বিগুণ হবে বিওসি। ব্যাস, এখন আমরা প্রমাণে চলে আসবো, প্রুফ। তোমরা কথাগুলো লিখবে, ভাষাটা আমি জাস্ট প্রমাণটুকু করে দিচ্ছি, যেটা লিখলেই তোমাদের 4 নম্বর পরীক্ষা দেবে। আচ্ছা, আমরা জানি যে এসি রেখাটি কিন্তু বৃত্তের কেন্দ্রতে যায় নাই, আমরা ধরে নিব বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এরকম একটি রেখা এডি। আমরা ধরে নিলাম যে এডি রেখাটি বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে। আচ্ছা, এখন এখানে খুবই সহজ, শুধুমাত্র এখানে দুটো বিষয় কাজ করতে হবে। এই যে এ ও বি ত্রিভুজ, এখানে দেখো এখানে একটা ত্রিভুজ এ ও বি ত্রিভুজ, দেখো একটা ত্রিভুজ এ ও বি, আর একটা ত্রিভুজ হবে আমাদের কত এ ও সি। আমি বুঝিয়ে দিচ্ছি একটা করে। আচ্ছা, দেখো প্রথমে আমরা লিখব ধাপ 1, ধাপ 1। দেখো আমি বললাম প্রথমে আমরা ত্রিভুজ ধরব এ ও বি, এ ও ত্রিভুজ। দেখো ত্রিভুজ এ ও বি। আচ্ছা, আমি আর একটা চিত্র দিয়ে তোমাদের রেখে দিচ্ছি। দেখো মনে করো ওই সেম ত্রিভুজটা আমি আঁকতেছি, এ বি ডি, এটা হলো ও। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের কিন্তু এটা একটা ত্রিভুজ এ ও বি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ এ ও বি একটা ত্রিভুজ। আমি এই চিত্রটাকে খণ্ডিত করে এখানে একটা তোমাদের বোঝার জন্য আঁকানো হলো। আচ্ছা, এই যে এ ও বি ত্রিভুজ, অন্তস্থ কোণ কিন্তু এইগুলোকে বলে অন্তস্থ কোণ। এটা অন্তস্থ কোণ,
এটা অন্তস্থ কোণ, মানে ভিতরের কোণগুলো, ত্রিভুজের ভিতরে যে কোণগুলো সেগুলোকে বলা হয় অন্তস্থ কোণ, আর বাইরের যে কোণটা সেই কোণটাকে বলা হয় কি বহিস্থ কোণ। আবার বলছি, ত্রিভুজের ভিতরে যে কোণগুলো সেই কোণগুলোর নাম হলো কি অন্তস্থ কোণ, আর ত্রিভুজের বাইরে যে কোণটা সেই কোণটার নাম হলো কি বহিস্থ কোণ। তো বহিস্থ কোণটা কী হবে? এই কোণটা বহিস্থ কোণ হবে। আমাদের জানা আছে যে বহিস্থ কোণটা, একটা ত্রিভুজের বহিস্থ কোণ মানে বাইরের কোণটা, এর বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি সমান। অর্থাৎ এই কোণটা হবে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। আবার বলছি, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ হবে তার বিপরীত এই অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। সেটাই এখানে আমরা লিখব যে ত্রিভুজ এ ও বি এ যে বহিস্থ কোণ 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 বিওডি সমান সমান, দেখো আমরা এই কোণ ধরলাম, তাহলে ও এ বি কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ। আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে এটা তোমার ঠিক এটা বোঝো, এটা বুঝলে ওটা বুঝতে পারবে। এই যে দেখো, এই কোণটা হবে এই কোণ আর এই কোণের কি যোগফলের সমান। এটা কিন্তু না, এটা না, এটা আলাদা ত্রিভুজ। আবার বুঝিয়ে দিচ্ছি, এই কোণ হবে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে, তোমরা সাইড নোট লিখবে, আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। তাহলে বি ও ডি এই কোণটা বহিস্থ কোণ, আর অন্তস্থ বিপরীত এইটা ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ। অর্থাৎ এই কোণ যোগ করলে যা হবে এই কোণটাও তাই হবে। এটা ত্রিভুজের একটা উপপাদ্য। নেক্সট, তারপরে আমরা আসি কোণ বিও ডি সমান সমান। আচ্ছা, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমি আবারও দেখে দিচ্ছি যে ও এ সমান কিন্তু ও বি সমান। কারণ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ও এও বৃত্তের ব্যাসার্ধ, ও বিও বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান সমান কী হবে? ও বি হবে। তার মানে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই সমান সমান বাহু সংলগ্ন যে কোণগুলো সেই কোণগুলো কী থাকে? সমান থাকবে। অর্থাৎ এই কোণ আর এই কোণ কী হবে? সমান হবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, ও এ বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ ও এ বাহু আর ও বি বাহু সমান। যেহেতু এই ত্রিভুজের ও এ আর ও বি বাহু দুটি সমান, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হওয়ার অর্থ হলো ত্রিভুজটা কী হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন যে কোণগুলো সেই কোণগুলো সবসময় কী থাকে? সমান থাকে। অর্থাৎ ও এ বি কোণ যা হবে ও বি এ কোণ তাই হবে। তাহলে এখানে আমরা লিখব কোণ ও এ বি আর ও বি এ কোণের পরিবর্তে লেখা যাবে কত? কোণ ও এ বি, যেহেতু কোণ দুটো সমান। তাহলে এখন দেখো, কোণ বিও ডি সমান টু কোণ ও এ বি, এইটা আমাদের হয়ে গেল একটা। তাহলে বিওডি, যে বিওডি এই কোণের সমান পেলাম কত? টু কোণ। আমরা এই কোণটা সবসময় খেয়াল করবো, টু কোণ ও এ বি। এটা হলো ধাপ 1। ধাপ 1 এক নম্বর ধাপ শেষ। এখন আমরা ধাপ 2 এ লিখব। ধাপ 2 দেখো, ধাপ 2 ধাপ 2 এর ক্ষেত্রে আমরা এসব ধাপ 2 হলো সেম। আমরা এবার এই ত্রিভুজ ধরবো। আমরা এবার এই ত্রিভুজটাকে ধরবো। দেখো, এই ত্রিভুজটাকে সেম একইভাবে ত্রিভুজ এ ও সি এ, ত্রিভুজ এ ও সি এ, ত্রিভুজ এ ও সি এ। দেখো, ত্রিভুজ এ ও সি এ। তাহলে বহিস্থ কোণ কোনটা? আমরা অবশ্যই এই কোণটা বহিস্থ কোণ। দেখো, কোণ সিওডি। আচ্ছা, কোণ সিওডি সমান সমান আগের মতো এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদের যোগফলের সমান। অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফলের সমান। দেখো, কোণ ওএসি ও এসি প্লাস কোণ ওসি এ, এটা হলো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টি সমান। অর্থাৎ এই কোণের এই কোণের সমান। আগের মতোই লিখবো আমরা কোণ, তোমরা সাইড নোট লিখবে যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। এটা আমাদের জানা আছে। কোণ সিওডি সমান সমান কোণ ওএসি প্লাস কোণ ওএ সি। আগের মতোই, যেহেতু এই যে ওএ ও সি বাহু দুটোর সমান, এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কাজেই ওএ সি কোণ যা হবে ও সি এই কোণটাও তাই হবে। তার মানে এখানে আমরা
ও সি এ কোণের পরিবর্তে ও এ সি কোণ এখানে আমরা লিখব। ইমপ্লাইজ কোণ সিওডি সমান সমান 2 কোণ ও এ সি। এটা হলো আমাদের ধাপ 2। ধাপ 1 ও ধাপ 2 যোগ করবো আমরা। এখন লিখো ধাপ 3, দেখো ধাপ হলো 3। ধাপ 3 কাজ হলো আমাদের ধাপ 1 ও ধাপ 2 যোগ করবে। তোমরা এখানে লিখতে পারবে যে ধাপ 1 ও ধাপ 2 যোগ করে পাই, যোগ করবো। তাহলে বাম পাশে দেখো কী আছে, কোণ বিওডি বাম পাশে, যে দেখো কোণ বিওডি প্লাস কোণ ধাপ 2 কোণ সিওডি সমান সমান, মানে আমরা ধাপ 1 নম্বরে বাম পাশে যা আছে এটা লিখলাম, এটা বিওডি, আর এর ধাপ হলো সিওডি। বাম পাশে লিখলাম বাম পাশে, ডান পাশেটা ডান পাশে লিখবো। 2 কোণ ও এ বি প্লাস, এটা মিশিয়ে দিই, 2 কোণ ও এ বি প্লাস 2 কোণ ও এ সি, 2 কোণ ও এ সি। দেখো আমি বাম পাশে এগুলো বাম পাশে লিখলাম, আর ডান পাশে এগুলো ডান পাশে লিখলাম। আছে ডান পাশে 2 কোণ ও এ বি, 2 কোণ ও এ সি। এখন দেখো এখানে বিওডি এই কোণ আর সিওডি এই কোণ, মানে এই কোণ আর এই কোণ মিলে আমরা কী করতে পারি, এই পুরো কোণটা লিখতে পারি, অর্থাৎ বিওসি লিখতে পারি। কোণ বিওসি আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো যে বিওডি মানে এই কোণটা প্লাস সিওডি মানে এই কোণটা, তাহলে এই কোণ আর এই কোণ মিলে আমরা পুরো কোণটাকে একসাথে লিখতে পারি। আর এখানে ডান দিকে 2 কমন নিতে থাকে কোণ ও এ বি প্লাস কোণ ও এ সি, কোণ বিওসি 2। এখন দেখো ও এ বি করে, দেখো এই যে ও এ বি অর্থাৎ এই কোণটা, আর ও এ সি মানে হলো এই কোণটা। তার মানে এই কোণ একবার আর এই কোণ একবার, দুটো মিলে কী হবে, কোণ বিএসি হবে, কোণ বিএসি। অর্থাৎ এই বিওসি কোণটা কিন্তু আমাদের, বিওসি কোণটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। দেখো এটা কেন্দ্রস্থ কোণ, আর বিএসি কোণটা আর কি বৃত্তস্থ কোণ। তাহলে এখানে লিখবো আমরা যে এটা হলো কেন্দ্রস্থ কোণ। দেখো কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 গুণন বৃত্তস্থ কোণ। এটা পরীক্ষা এসে থাকে। অথবা সুতরাং কখনো কখনো এটা কিন্তু আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ হয়ে গেছে। অন্য সময় বলে যে কেন্দ্রস্থ কোণটা ওই অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, তখন আমরা কী করবো, এই 2টাকে বাম দিকে ভাগ করে দিব। তাহলে এখানে দ্বারা হাফ গুণন এই যে কোণ বিওসি লিখবা সমান সমান কোণ বিএসি, অর্থাৎ এই বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। তো শিক্ষার্থীরা এইভাবে তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে। এই প্রশ্ন বাদ দিয়ে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষায় কখনো যাবে না, কারণ এসএসসি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা আমার মনে হয় পরীক্ষা এবার আসবে। তোমরা বাড়িতে প্রচুর প্র্যাকটিস করবে, ভাষাগুলো লিখবে, সাইড নোট লিখবে, চিত্র সুন্দর রাখবে, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো পরবর্তী ক্লাসে আমি এসএসসি পরীক্ষায় আসার উপযোগী সব জ্যামিতিগুলো আলোচনা করবো। তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবে, পড়বে, তবে জ্যামিতিতে তোমরা পুরো 3টা সৃজনশীল তোমরা কমন পাবে আমার বিশ্বাস।